আজ আমরা সমরেশ মজুমদারের খুব বিখ্যাত উপন্যাস উত্তরাধিকার নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। এটা ওর সেই বিখ্যাত অতলান্তিক ত্রয়ীর প্রথম পর্ব, তাই না? একদম প্রথম খণ্ড। আর এই ত্রয়ীটা আসলে স্বাধীনতা পরবর্তী সময়ের বাঙালি মধ্যবিত্ত জীবনের যে বিশাল পরিবর্তনগুলো সেগুলোকে ধরার একটা অসাধারণ চেষ্টা। হুম, আমাদের কাছে উপন্যাসটার একটা সারসংক্ষেপ আর চরিত্র বিশ্লেষণের লিখিত নোট আছে। হ্যাঁ, তো আজকের আলোচনায় আমরা এই নোট ধরে এগোব, চেষ্টা করব উপন্যাসের মূল প্রেক্ষাপটটা বুঝতে, এর ঐতিহাসিক গুরুত্ব, প্রধান চরিত্রগুলো আর অবশ্যই ওই যে মূল ব্যাপারটা, মানে প্রজন্মের পর প্রজন্ম ধরে বয়ে চলা উত্তরাধিকার, সেটা আসলে কি তা বোঝার চেষ্টা করব। ঠিক। দেখুন, বিশ্লেষণটা শুরুই হচ্ছে একেবারে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ঠিক আগের সময়টা থেকে। বেশ উত্তাল একটা সময়। হ্যাঁ, সময়টা খুব গুরুত্বপূর্ণ ছিল। একদম। পূর্ববঙ্গের গ্রামের জীবন, ধরুন চা বাগানের শ্রমিকদের যে আন্দোলনগুলো হচ্ছিল, তখনকার রাজনৈতিক অস্থিরতা, এই সব মিলিয়ে একটা জীবন্ত ছবি পাই আমরা। আর এর মধ্যেই চরিত্রগুলো আসছে অনিল, হরিশ। হ্যাঁ, প্রথমে অনিল, হরিশ, সুকুমার এদের সাথে পরিচয় হয়। পরে তো অমিতাভও আসি, কিন্তু মূল সুতোটা যেটা বলছিলাম নামের মধ্যেই আছে, উত্তরাধিকার। হুম। বিশ্লেষণটা জোর দিচ্ছে যে কিভাবে আদর্শ, রক্তের টান বলুন বা ভালোবাসা, রাজনৈতিক বিশ্বাস, এমনকি ব্যর্থতা, সংগ্রামের স্মৃতি, এই সব কিছু এক প্রজন্মে থেকে আরেক প্রজন্মে চলে আসে, মানে তারা বয়ে নিয়ে চলে আর কি। আচ্ছা, এই যে পটভূমি, পূর্ববঙ্গ, চা বাগান, বিশ্লেষণ কি বলছে এর কোনো বিশেষ কারণ ছিল? মানে এই প্রেক্ষাপটটা উত্তরাধিকার ধারণার জন্য জরুরি হয়ে উঠল কেন? দেখুন, বিশ্লেষণ অনুযায়ী এই যে অশান্ত, মানে সবসময় পরিবর্তন হচ্ছে এমন একটা প্রেক্ষাপট, হ্যাঁ। এটাই চরিত্রগুলোর ভেতরের আদর্শের লড়াই, টিকে থাকার যে সংগ্রাম বা ব্যক্তিগত সম্পর্কের যে জটিলতাগুলো, সেগুলোকে আরও তীব্র করে তোলে। আচ্ছা। ধরুন, গ্রামের শিকড় আর শহরের রাজনীতি, বা শ্রমিক আন্দোলন আর পুরনো জমিদারি ভাবধারা, এই যে সংঘাতগুলো, এগুলোই উত্তরাধিকারের প্রশ্নটাকে আরও জোরালো করে তুলেছে। মানে এক প্রজন্ম যে পথটা ছেড়ে গেল, পরের প্রজন্ম সেটা নিল কিনা বা কেন নিল না, এই পটভূমিতে সেটা খুব স্পষ্ট। আর এই প্রজন্মের ব্যাপারটা তো উপন্যাসের একেবারে কেন্দ্রে, তাই না? বিশ্লেষণে নিশ্চয় এটা নিয়ে বলা আছে। যেমন ধরুন হরিশ, সুকুমার, তারা তো ব্রিটিশ বিরোধী আন্দোলন, কংগ্রেস রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। হ্যাঁ, তারা তো প্রথম প্রজন্ম, স্বাধীনতার স্বপ্ন দেখতেন, বিপ্লবের পথে নেমেছিলেন। কিন্তু বিশ্লেষণটা খুব সুন্দরভাবে দেখায় কিভাবে সময় পাল্টায়। আর পরের প্রজন্ম, যেমন অনিল, হরিশের ছেলে। হ্যাঁ, অনিল বা আরও পরে অমিতাভ, তাদের পথটা আলাদা হয়ে যায়। তারা ঝুঁকে পড়ে বামপন্থী রাজনীতির দিকে, শ্রমিক আন্দোলন, সমাজতন্ত্রের নতুন আদর্শ, এই সবে। এটা শুধু রাজনৈতিক মতাদর্শের বদল না, কিন্তু তাহলে যেন আগের প্রজন্মের প্রতি এক ধরনের প্রতিক্রিয়াও, মানে তাদের না পাওয়াগুলো বা তাদের পথ নিয়ে সংশয়, সেখান থেকেও তৈরি হয়। এটা বেশ ইন্টারেস্টিং। তার মানে বিশ্লেষণ কি এটাই বলছে যে পরের প্রজন্মের পথ চলাটা শুধু নতুন আদর্শের টানে নয়, কিছুটা আগের প্রজন্মের ব্যর্থতা বা অসন্তোষ থেকেও জন্মায়? একেবারে ঠিক তাই। বিশ্লেষণ ইঙ্গিত দিচ্ছে যে লেখক খুব সূক্ষ্মভাবে দেখিয়েছেন কিভাবে ব্যক্তিগত জীবনের আশা, হতাশা, প্রেম বিচ্ছেদ, বাবার প্রতি অভিমান বা শ্রদ্ধা, এই সব কিছু মিলেমিশে যায় রাজনৈতিক বিশ্বাসের সঙ্গে। হুম। যেমন ধরুন হরিশ যে বিপ্লবের পথ থেকে সরে এলেন, সেটা অনিলের মনে একটা প্রশ্ন তৈরি করে। আবার সুকুমারের যে অবিচল আদর্শবাদ, সেটা তাকে অন্যভাবে টানে। এই ব্যক্তিগত আর রাজনৈতিক উত্তরাধিকারের যে মিশ্রণ, এটাই উপন্যাসটাকে একটু গভীর করে তুলেছে। চরিত্রগুলোর দিকে যদি একটু তাকাই, যেমন হরিশ, একসময়ের বিপ্লবী, কিন্তু পরে গুটিয়ে নিলেন নিজেকে। বিশ্লেষণ কি বলছে এই দ্বন্দ্বের কারণটা কি? হরিশ চরিত্রটা নিয়ে বিশ্লেষণ বলছে তার ভেতরের আসল টানাপোড়েনটা হলো তার বিপ্লবী সত্তা আর সামাজিক বা সাংসারিক দায়বদ্ধতার মধ্যে। মানে একসময়ের আগুন তো ছিল, হ্যাঁ। কিন্তু সময়ের সাথে সাথে পরিস্থিতির চাপে সেটা যেন ছাই চাপা পড়ে যায়। অন্যদিকে তার বন্ধু সুকুমার ঠিক উল্টো, আপোষহীন আদর্শবাদী, শেষ পর্যন্ত শ্রমিক রাজনীতিতেই জীবনটা দিয়ে দিলেন। ঠিক, দুই বন্ধুর পথ যেন দুদিকে বেঁকে গেল। একদম। এটা তৎকালীন সময়ের একটা প্রতিচ্ছবিও বটে। আর হরিশের ছেলে অনিল, বাবার এই দ্বিধা, এই গুটিয়ে নেওয়াটা তাকে কিভাবে প্রভাবিত করল? বিশ্লেষণ বলছে অনিল প্রথমে বাবারই জীবন নিয়ে কিছুটা সংশয় ছিল, হয়তো একটু হতাশও।
কিন্তু পরে সে নিজেই জড়িয়ে পড়ে বামপন্থী রাজনীতিতে। ও আচ্ছা। যেন বাবার সেই অসম্পূর্ণ বিপ্লবটাকেই সে অন্য পথে এগিয়ে নিয়ে যেতে চায়। আর তার পরের প্রজন্মের প্রতিনিধি হিসাবে আসে অমিতাভ। তার চরিত্রটা তো গড়ে ওঠে আরও জটিল আর্থসামাজিক পরিস্থিতির মধ্যে, যেটা আমরা পরের উপন্যাস কালপুরুষে আরও ভালোভাবে দেখি। সে যেন এক নতুন সময়ের উত্তরাধিকার বহন করছে। হ্যাঁ, নতুন সময়ের নতুন চ্যালেঞ্জের উত্তরাধিকার। আর নারী চরিত্ররা, যেমন মৃণালিনী, তাদের ভূমিকা নিয়ে বিশ্লেষণ কি বলছে? তারা কি শুধু প্রেম বা ত্যাগের প্রতীকেই সীমাবদ্ধ, নাকি আরও কিছু আছে? না না, শুধু তা নয়। বিশ্লেষণ বেশ স্পষ্ট করেই বলছে যে মৃণালিনী বা অন্য নারী চরিত্রদের মাধ্যমে লেখক আসলে সেই সময়ের সামাজিক শোষণ, পিতৃতন্ত্রের যে চাপ, হুম। আর তার মধ্যেও নারীর যে টিকে থাকার লড়াই, তাদের যে অবদমিত ইচ্ছেগুলো, নীরব প্রতিবাদ, সেই দিকগুলো তুলে ধরেছেন। তাদের প্রেম, তাদের ত্যাগ, এগুলোর পিছনেও একটা বড় সামাজিক বাস্তবতার ছবি আছে। তারা শুধু ঘটনার সাক্ষী নয়, ইতিহাসের অংশীদারও। সব মিলিয়ে তাহলে বলা যায় এই বিশ্লেষণ অনুযায়ী উত্তরাধিকার শুধু কয়েকটা প্রজন্মের গল্প নয়, এটা একটা সময়ের দলিল, তাই না? উপমহাদেশের রাজনৈতিক পালাবদল, সমাজের ভাঙাগড়া আর ব্যক্তি মানুষের ভেতরের লড়াই, সবকিছু মিলিয়ে একটা বিরাট ক্যানভাস। একদম, বিশ্লেষণ তো সে কথাই বলছে। এটা শুধু ব্যক্তির উত্তরাধিকার নয়, একটা গোটা সময়ের, একটা ইতিহাসের উত্তরাধিকারের কথা বলে। আর এখানেই হয়তো আজকের জন্য একটা বড় প্রশ্ন থেকে যায়। কি রকম? এই যে উপন্যাসে দেখানো আদর্শ, সংগ্রাম, ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন, এই উত্তরাধিকারগুলো, এগুলো কি শুধুই অতীতের, নাকি আজও হয়তো অন্য রূপে, অন্য নামে আমাদের সমাজ আর জীবনে একইভাবেই চলছে? এই ভাবনাটা কিন্তু থেকেই যায়, তাই না? ঠিক, ভাবার মতো বিষয়।